শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজন থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড সরকারের বড় উপহার। এমন আর্থিক সহযোগিতা নতুন আশা যোগাচ্ছে উপকারভোগীদের মনে। তবে বিগত সরকারের সময়ে টিসিবি কার্ড বিতরণে যে অনিয়ম ছিল তার পুনরাবৃত্তি হবে কিনা সে শঙ্কা রয়েছে তাদের মধ্যে। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক বন্টন হলে এই কর্মসূচি বিএনপি সরকারের জন্য মাইল ফলক হতে পারে। সোনিয়া আক্তার স্বামী সন্তান সহ 5 জনের পরিবার, থাকেন রাজধানীর করাইল বস্তিতে। স্বামীর উপার্জনে চলে টানাপোড়েনের সংসার, ফলে বাড়তি খরচ বা সঞ্চয়ের সুযোগ নেই তার। তবে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডের উদ্যোগে কিছুটা আলো দেখছেন সোনিয়া। সরকারের দেয়া অর্থে সন্তানদের জন্য বাড়তি কিছু করার ইচ্ছে তার। ফ্যামিলিতে একজনের ইনকাম 10,000 টাকা বেতন, তাতে কোনো কিছু পোষায় না। বাচ্চাকে মন চলে কিছু কিনা খাওয়াইতে পারি না, বাচ্চাকে সবসময় কিছু দিতে পারি না। ফ্যামিলি কার্ডটা হইতো তাহলে ভালো হইতো। সোনিয়ার মতো একই স্বপ্ন নিম্ন আয়ের আরো অনেক পরিবারের। তবে ফ্যামিলি কার্ডের সুবিধা যথাযথভাবে পাবেন কিনা এ নিয়ে শঙ্কা অনেকেরই। পাবো কিনা এটা একটা ওদের লেগে একটা মনের মধ্যে সন্দেহ যে পাই কিনা। 150 টাকা খরচ করে দৌড়ায় কার্ডগুলা করে আনছি, আইনা এটা দিছি। টাকাটা পাইলে হয়তো কোনো একটা কাজে খাটাইলাম বা কিছু করলাম, নিজের যেটা মনে চাইলো ওটা কেনাকাটা করলাম। বিএনপি সরকারের ফ্যামিলি এবং কৃষক কার্ডের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে এই সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ এবং নীতিমালা বেঁধে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আসলে এই জনগোষ্ঠীর তো গ্র্যাজুয়েশন দরকার, মানে হচ্ছে যে আসলে তাদেরকে বছরের পর বছর যেন আমরা সহায়তাগুলো না দিই, আমরা যেন তাদেরকে একটা টার্গেট করে দিই যেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই অর্থ সহায়তাটা দিব বা খাদ্য সহায়তা দিব, এরপরে আর দেবো না। আবার নতুন একটা গোষ্ঠী তারা এটা পাবে। 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করে সরকার। এতে আবেদনকারী সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষেরা প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। প্রথম ধাপে 37,567টি পরিবারের নারী প্রধানের হাতে দেয়া হবে এই কার্ড। দেশে আওয়ামী লীগ সরকারের আমলে টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে সরকার, কিন্তু সেখানে উপকারভোগীদের সংখ্যা নিরূপণ নিয়ে ছিল নানান বিতর্ক। এমন বাস্তবতায় বিএনপি সরকারের ফ্যামিলি এবং কৃষক কার্ড প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাবে এমন প্রত্যাশাই সবার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ভূমিধস বিজয়ের পর বিএনপি সরকার যে তাদের পথ চলা শুরু করলো, সেই পথ চলার আজ 1 মাস পূর্ণ হলো। এই যে 1 মাসের যে পথ চলা, সেখানে বিএনপি সরকারের উদ্যোগ, তাদের যে কর্মসূচিগুলো, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। বিএনপি সরকারের 1 মাস এই শিরোনামে আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হাসান। মাহমুদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের আজকের আলোচনায়। আপনি জানেন যে বিএনপি সরকার বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে আসলে সরকার গঠন করেছে এবং তাদের সেই সরকারের 1 মাস অতিবাহিত হয়েছে। আমরা এই 1 মাসে আসলে বিএনপি সরকারের যে পথ চলা, যেখানে আমরা দেখেছি যে অর্থনীতির নানান রকমের চাপ রয়েছে, সংকট রয়েছে, সেরকম একটি পরিস্থিতির মধ্যে এই সরকারের পথ চলা শুরু হলো। এই 1 মাসের পথ চলার মধ্যে আসলে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যদিকে অর্থনৈতিক সংকট, সব মিলে আসলে কি চমক দেখাতে পেরেছে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের এটা মনে রাখতে হবে যে এরকম একটা অবস্থায় বিএনপি যে এত সমর্থন নিয়ে, এতগুলো সিট নিয়ে সরকার গঠন করলো, তার কারণ কিন্তু বিএনপির একটা লিডারশিপের কন্টিনিউটির উপর বা তাদের যে অতীত আপনার অভিজ্ঞতা, তার উপর দেশের মানুষের একটা বিশ্বাস ছিল। এবং আমরা যেমনটা বলি যে ভোরের সূর্য দেখে যদি আপনার দিনের অবস্থা বোঝা যায়, সেরকম যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার এই 1 মাসে বিএনপি সরকার যা করেছে তাতে আমি বলবো যে স্টার্টিংটা কিন্তু খুবই ইতিবাচক। বিশেষ করে আপনার স্বয়ং প্রধানমন্ত্রী বলেছে যে ভোটের যে কালি যেটা দেয়া হয়েছে ভোট কাস্ট করার পরে, সেটা মোছার আগেই নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেটা বাস্তবায়নের জন্য তারা কাজ শুরু করেছে। বিশেষ করে আপনি যদি ফ্যামিলি কার্ডের কথা বলেন, আপনি যদি আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেমন ইমাম, মুয়াজ্জিন অথবা পুরোহিত,
তাদের আপনার হচ্ছে সম্মানীর কথা বলেছিল, ওই ইস্যুটা বলেন, বা ইভেন আপনি যদি খাল খনন কর্মসূচি বলেন, এগুলো কিন্তু শুরু করে দিয়েছে। তারা কিন্তু সরকার গঠন করে আপনার বসে রয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রীর বাচনভঙ্গি, আচার আচরণ এবং তার যে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ, যেমন দেখেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল আপনার ইসলামিক শাসনতন্ত্র, ইমাম মুয়াজ্জিনদের জন্য যে চেকটা দেয়া হয়েছে ওটা কিন্তু সেই আপনার চরমনাই পীর সাহেবকে আপনার দিয়ে উদ্বোধন করা হয়েছে। যে এই যে আপনার অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি, এটারও কিন্তু আপনার স্বাক্ষর রেখেছে। উনি আপনার কোনো প্রোটোকল নিচ্ছে না, ওনার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করে অফিসে যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে রাখতে হচ্ছে না। উনি জনদুর্ভোগের কথা চিন্তা করে উনি কিন্তু আপনার প্রাইম মিনিস্টার অফিসে অফিস করছেন না, উনি সচিবালয়ে অফিস করছেন। উনি নিয়মানুবর্তিতার ব্যাপারে কথা বলছেন, সবাইকে 9টার মধ্যে আসতে বলছেন, এবং উনি ওনার কর্মীদের, বিশেষ করে আপনার যারা এমপি হয়েছে তাদেরকে পর্যন্ত ট্রেনিং দিয়েছে, তারা কিভাবে আচরণ করবে, কিভাবে সংসদে কন্ট্রিবিউট করবে সেটা নিয়ে পর্যন্ত আলাপ করছে। তো আপনার সব কিছু মিলে আমার মনে হয় একটা ইতিবাচক শুরু হয়েছে, এবং যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অতি দ্রুত যে আপনার পদক্ষেপগুলো গ্রহণ করেছে, এগুলো আমি বলবো চমকেরই বিষয়। এবং এই জেনজি যারা বেসিক্যালি আপনার এত রক্তক্ষরণের মাধ্যমে প্রতিটি সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিয়েছিল, তাদের যে একটা এক্সপেকটেশন যে আমরা প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধানের দাম্ভিকতা দেখতে চাই না, তার ক্ষমতার ঝনঝনানি দেখতে চাই না, সে হবে আমাদের একজন। তো প্রধানমন্ত্রী তারেক জিয়া কিন্তু সেভাবে আপনার জনসাধারণের একজন হই, আলাদা ফ্যাসিলিটি না নিয়ে, আলাদা প্রোটোকল না নিয়েই কিন্তু প্রমাণ করতেছে যে আমি তোমাদেরই লোক। দারুণ। একটু জানতে চাই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, এই জায়গাগুলোর করা, মানে এগুলো বাস্তবায়ন করার জন্য তো অর্থনৈতিক একটা বড় ধরনের মানে সংকুলান লাগবে, সেই জায়গাটাতে কতটা প্রস্তুত আমরা, এবং এটি যেহেতু 4 কোটিতে নিয়ে যাওয়া হবে, সেই ধাপে ধাপে সেটি বাড়ানো, এই পুরো প্রক্রিয়াটি করতে আসলে সরকারের কিভাবে করা প্রয়োজন বা কিভাবে দরকার এই অর্থের সংকুলানটা হবে বলে আপনারা দেখছেন? ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে বিলাবত আসবে কোথা থেকে। আমাদের অর্থনীতির যে বর্তমান অবস্থা, বিগত 30 বছরের মধ্যে প্রথমবার আপনার রাজস্ব ব্যয় রাজস্ব আয় থেকে সংকুলন হচ্ছে না। ব্যবসা বাণিজ্য খুবই সংকুচিত অবস্থায় আছে। ব্যবসা বাণিজ্য ফুল ফ্লেজ না চললে আপনার সরকারের রাজস্ব আয়টা আসবে কোথা থেকে? বিগত 18 মাস শুধু না অন্তর্বর্তীকালীন সরকারের, ইভেন তার আগেও যদি বিগত সরকারের 3-4 বছর, সেটা ইউক্রেন যুদ্ধের ইম্প্যাক্ট বলেন অথবা তার আগে করোনার ইম্প্যাক্ট বলেন, ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই আপনার কন্ট্রোলড অবস্থায় ছিল, এলসি খোলা যাচ্ছিল না। তো সরকারের আপনার রাজস্ব আয়, ইভেন যদি আমি বলি যে লোনের পরিমাণ বা বিদেশি ইনভেস্টমেন্ট, এটা কিন্তু খুবই আপনার নেতিবাচক অবস্থায় আছে। ইভেন বেসরকারি ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। এবং বড় বড় চোখ দেখানো, চোখ ধাঁধানো উন্নয়নমূলক প্রজেক্ট নেওয়া হয়েছে যেগুলো অতটা জনগুরুত্বপূর্ণ ছিল না। যেমন আপনি যদি বলেন যে আমাদের ট্যানেল একটা করা হয়েছে চিটাগংয়ে, সেটার অতটা প্রয়োজন ছিল না। ইভেন রেলওয়ে লাইন কক্সবাজার টু চিটাগং যেটা করা হয়েছিল, ওটাও কতটা প্রয়োজন ছিল। এরকম করে কিন্তু রাষ্ট্রের কোষাগার খুব খারাপ অবস্থায় করে ফেলছিল। এখন সরকারের যেটা করতে হবে যে আর্থিক সেক্টরে শৃঙ্খলা আনতে হবে, লুটপাট বন্ধ করতে হবে। দেখুন আমাদের দেশে যে সরকার যদি উন্নয়নমূলক 100 টাকা ব্যয় হয়, এভাবে করে স্টাডি আছে যে এর 60 টাকা কাজের কাজ হয়, বাকি 40 টাকা ওয়েস্টেজ হয়। তো এটা কিন্তু কমপক্ষে আপনার মনে করেন 85 টাকায় নিয়ে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ব্যবসা বাণিজ্যে গতি ফেরাবার জন্য ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রকম ফিসকাল বেনিফিট দিয়ে, ফিসকাল পলিসি দিয়ে আপনার মনে করেন ব্যবসা বাণিজ্যকে আপনার আপলিফ্ট করতে হবে, যেখান থেকে রাজস্ব আয় হবে। এবং উন্নয়ন অংশীদার যারা আছে তাদের কাছ থেকে রিচ আউট করে খুব দ্রুত আপনার লোনের মাধ্যমে হোক বা আপনার মনে করেন বিভিন্ন সাহায্যের মাধ্যমে হোক অর্থের সংকুলন করতে হবে। বাট সেখানেও একটা প্রবলেম হচ্ছে যে দেখেন আমাদের অর্থনীতিটা যেভাবে টিকে ছিল গত 18 মাস বা গত 4-5
বছর মূলত কিন্তু আমাদের হচ্ছে ফরেন রেমিটেন্সের উপর টিকে ছিল। সেই ফরেন রেমিটেন্স এখন দেখেন এই যে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপর যে আক্রমণটা করলো অনৈতিকভাবে, এতে কিন্তু আমাদের শ্রম বাজার প্রচণ্ডভাবে নেতিবাচকভাবে ইম্প্যাক্টেড হচ্ছে। ওখানে প্রায় আমাদের 30-40 লাখের মতো আপনার রেমিটেন্স যোদ্ধারা আছেন, তাদের কিন্তু আয়টা আপনার খুবই নেতিবাচকভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা যেটা হচ্ছে যে আমাদের অনেক খাদ্যদ্রব্য আমদানি করতে হয়, বা আমাদের একদম কিন্তু জ্বালানি মধ্যপ্রাচ্যের উপর, বা সার, আমাদের যে কৃষি যেটা ব্যাকবোন অফ ইকোনমিক, সেটারও কিন্তু আপনার মনে করেন এই যে গ্যাসগুলা ইম্পোর্ট করা হয়, যেটা দিয়ে সার, ইউরিয়া সার তৈরি করা হয়, এটা মিডল ইস্ট থেকে, এগুলো কিন্তু খুবই নেতিবাচকভাবে ইম্প্যাক্টেড। তো ওখানে বড় একটা চ্যালেঞ্জ আছে, ওখানে নতুন শ্রম বাজার আমাদেরকে খুঁজতে হবে, বা এই সব গভর্নমেন্টের সাথে কাজ করে আরও বেশি করে এই অবস্থায়ও কিভাবে আমরা শ্রমিক প্লেস করতে পারি সেটার ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ কিন্তু অর্থের সংকুলন হবে না, এবং এই ভালো উদ্যোগ অর্থের অভাবে কিন্তু মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থাকবে। জনাব মাহমুদ হাসান, আমরা আপনার কাছে আরও অনেকগুলো বিষয় আমরা আজকে জানবো, সরকারের নীতি কৌশলগুলো নিয়ে এবং তাদের আগামী দিনের কার্যক্রমগুলো নিয়ে কী করা উচিত, সামনে বাজেটও আসছে, এইসব বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমাদের আরও কিছু প্রশ্ন থাকবে। সময় হলো একটি বিরতি থেকে এসে সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা ছিলাম বিএনপি সরকারের 1 মাস এবং সেখানে সরকারের যে কর্মসূচি এবং যে চ্যালেঞ্জগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে আছেন স্টুডিওতে অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হাসান। মাহমুদ হাসান, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা বিএনপি সরকারের যে 1 মাস পার করলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমরা একটু বিএনপি সরকারের এই 1 মাসে তারা উল্লেখযোগ্য যে কর্মসূচিগুলো নিয়েছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 28 দিনে 28টা কর্মসূচি তারা হাতে নিয়েছে। আমরা একটু এক নজরে দেখে আসতে চাই সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম কোনগুলো। আমরা যদি দেখি যে বিএনপি সরকারের 1 মাসে গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, উপকারভোগী যেখানে 37,567টি পরিবার, ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী, অসহায় গরিবদের ঈদে ত্রাণ ও উপহার বিতরণ, প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ, কৃষক কার্ড 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, যেটি গতকালকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন দিনাজপুরে। আমরা এরপরে দেখি যে প্রধানমন্ত্রী শনিবার অফিস করছেন, এটি বাংলাদেশে মনে হয় প্রথম যে বন্ধের দিনও তিনি অফিস করছেন, এবং কর্মকর্তাদের সকাল 9টার মধ্যে অফিসে আসার জন্য তিনি আসলে উৎসাহিত করছেন বা নির্দেশ দিয়েছেন। ভিভিআইপি প্রোটোকল হ্রাস, যেটি আমরা দেখি যে রাস্তায় প্রধানমন্ত্রী যাওয়ার সময় যে সড়কে একটি দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে রেখে আসলে প্রধানমন্ত্রীকে চলাচলের জন্য করে, সেটি আসলে বন্ধ করা হয়েছে। বিমানবন্দরে সীমিত আনুষ্ঠানিকতা, যেটি আমরা দেখি যে বরাবর কোনো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান দেশ ত্যাগ করলে বা কোথাও সফরে গেলে সেখানে সব মন্ত্রিসভার মন্ত্রীরা যে প্রোটোকলটা দেয় বা আনুষ্ঠানিকতা বিদায় দেয়, সেটিও কিন্তু তিনি সেখান থেকেও বলেছেন যেটি সীমিত করতে হবে। এমপিদের শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত, এটিও বাংলাদেশে নতুন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি পরের কর্মসূচিগুলোর মধ্যে দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে বাজার মনিটরিং এবং জ্বালানি স্থিতিশীলতা, এই মুহূর্তে বাজার মনিটরিং অর্থাৎ যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে, সেখানে বাজার মনিটরিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একই সাথে জ্বালানি স্থিতিশীলতা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে যে একটি এখন অস্থিরতা চলছে বিশ্বব্যাপী, সেটির চাপ বাংলাদেশের মধ্যে যাতে না আসতে পারে সেই জায়গাতে আসলে জ্বালানি আমদানির ক্ষেত্রে আসলে সতর্কতা এবং এটিকে যাতে সহজ করা যায়, মানে গ্রাহকদেরকে স্বস্তি দেওয়া যায়, সেই জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের যে বাধ্যবাধকতা ছিল সেটি তুলে দেওয়া হয়েছে। এটিও একটি বিনিয়োগ পরিবেশ ফ্রি আনার জন্য একটি উদ্যোগ বলে আমরা মনে করি। শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণে শিল্পে 2,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি আমরা দেখেছি যে বিজি এবং বিকেএম এর পক্ষ থেকে যে এই যে ঈদের আগে যে সমস্যাগুলো হয় যে বেতন বোনাস দেওয়ার ক্ষেত্রে,
সেই জায়গাতে তারা দাবি করেছিল এবং সেখানে নগদ অর্থ সহায়তা দিয়েছে এটি। আমরা এরপর দেখতে পাচ্ছি যে রুগ্ন এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধি, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আপনার ইয়েগুলো আছে, যেগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গাগুলোতে ইপিজেটের মতো প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে আরও কিভাবে সচল করা যায় সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে পুনর্ভর্তি ফি বাতিল এবং লটারির বাতিল, শিক্ষকদের সুযোগ বৃদ্ধির সুবিধার এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ স্কুলে যে লটারির মাধ্যমে ভর্তি সেটি কিন্তু গতকালকে আমরা দেখলাম যে বাতিল করা হয়েছে। প্রতি বছর বছর যে ভর্তির যে দেওয়া হয় সেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্রান্টি, এটি উচ্চশিক্ষা যারা যেতে চায়, বিদেশে যেতে চায় তাদের জন্য এই যে এই কর্মসূচি বা এই সুযোগগুলো নেওয়া হয়েছে। এই যে উদ্যোগগুলো, এগুলো আসলে বিএনপি সরকার পক্ষ থেকে এটি আসলে 1 মাসের মধ্যে এতগুলো উদ্যোগ নেওয়া, আরও কিছু উদ্যোগ আছে প্রায় আছে, সেটা যদি আমরা দেখি সেটি আমরা দেখব যে এখানে আরেকটি তথ্য আমাদের কাছে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ, এটিও এই সরকারের একটি নতুন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়া উন্নয়ন এবং নতুন কুড়ি কর্মসূচি চালু করেছে। কোরআন তেলাওয়াতের উদ্যোগ নেওয়া হচ্ছে, যে প্রতিযোগিতা যেগুলো, এবং হেলথ কার্ড এবং ডেঙ্গু প্রতিরোধ অভিযান, এই যে অভিযানগুলো বা এই যে কর্মসূচিগুলো তারা নিয়েছে, আমরা দেখি যে আসলে সরকারের এই যে 28 দিনের বা 30 দিনের মধ্যে এতগুলো উদ্যোগ একসাথে নেওয়ার মতো একটি সক্ষমতা, বা এটি আসলে কিভাবে সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একটু আপনার ইনফরমেশনের সাথে একটু কারেকশন মানে আমার দিক থেকে দেই। যেমন আপনার 100 কোটি টাকার বিষয়টা বলেছেন, এটা বোধহয় এমন যে 100 কোটি টাকা বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না বিদেশি বিনিয়োগকারীদের। মানে যখন বিদেশি বিনিয়োগকারীরা এখানে অর্থ ইনভেস্ট করে, তখন আগে 10 কোটি পর্যন্ত নিয়ে যেতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগতো না, এর উপরে লাগতো। এখন ওটা 100 কোটি টাকা পর্যন্ত করছে। এইটা ওই যে আপনার আমরা বলি ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা বান্ধব পলিসি, এটার জন্য আপনার বিশ্ব ব্যাংক বলেন বা বিভিন্ন দাতা সংস্থার বলেন, তাদের একটা রিকমেন্ডেশন ছিল যে ক্যাপিটাল রিপ্যাট্রিয়েশনটা ইজি করতে হবে। তো এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি এখানে যেগুলো বলছেন, যেমন জ্বালানি তেলের কথা বলছেন, ওখানে আমি একটু আমার একটা অবজারভেশন বলি যে এই যে রেশনিং যেটা শুরু করলো, ওই রেশনিংটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সরকারের এনাফ মেকানিজম ছিল না। এই রেশনিং করে কিছু মানুষ কষ্ট করলো এবং দুষ্ট মানুষ আপনার কালো বাজারে বেশি টাকায় বিক্রি করলো। তো এরকম রেশনিংয়ের মতো আপনার কোনো পদক্ষেপ নেওয়ার আগে সরকারকে আরেকটু বিবেচনা করা দরকার। যে দেখেন, সরকার তো আপনি বললেন যে 28 দিন হলো শুরু করেছে, তাই না? 1 মাস হয় শুরু করেছে। এখন তারা কিন্তু দে আর সেটিং দ্য টোন, যে সরকারের গভর্নেন্স বা তার আপনার মনে করেন হচ্ছে সিরিয়াসনেস কতটা হবে। তারা একটা পলিসি নিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারলে এই সরকারের কথার উপর কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা থাকবে না। তো কাজেই এই যে জ্বালানি তেলের যে রেশনিংটা করলো এবং ঠিকমতো বাস্তবায়ন করতে পারলো না, তাহলে আপনার মনে করেন যা তা হয়ে গেল। তো এই জন্য কিন্তু সরকারের উপর মানুষের কনফিডেন্সটা কমে যাবে। যেমনটা কমে যাবে যে এই ফ্যামিলি কার্ড বলি বা হেলথ কার্ড বলি বা কৃষক কার্ড বলি বা 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুফের কথা বলি, এগুলো যে করছেন ভালো, আমাদের যে সোশ্যাল সেফটিনেস, সামাজিক যে নিরাপত্তা, এটার জন্য এটা দরকার আছে। বাট এর অর্থ সংকুলনটা কিন্তু নিশ্চিত করে করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানুষের কনফিডেন্স চলে যাবে। এটা একটা বলি। তারপরে আরেকটা, যেমন কি চ্যালেঞ্জ দেখেন অর্থ সংকুলনের চ্যালেঞ্জটা কেমন আমাদের দেখেন? এখন রাজস্ব ব্যবস্থা যেরকম আছে এবং রাজস্ব আদায় যেরকম আছে, এত বড় বড় আপনার প্রজেক্ট নিয়ে আপনার অর্থনৈতিক উন্নয়ন না ঘটিয়ে আপনার মনে করেন মাথা পিছু লোন অনেক বাড়ানো যাবে, বাট এটার এই পদক্ষেপগুলোর সাস্টেনেবিলিটি বা কন্টিনিউটি কিন্তু কোশ্চেন থাকবে যদি না ওই রকম সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া যায়। এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে সরকার কতটা রাজনৈতিককরণ করছেন এবং কতটা সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন। দেখেন, একটা সরকার আসলে তার আপনার মনে করেন কনফিডেন্সের পিপল নিবে, এটা স্বাভাবিক।
এটা নিয়ে কোনো দ্বিমত নাই, এবং বড় বড় পজিশনে করবে, বাট তাদের যোগ্য মানুষকে নিচ্ছে না শুধুমাত্র লয়াল মানুষকে নিচ্ছে, এটা কিন্তু ব্যালেন্সিং করতে হবে। কারণ আপনার মনে করেন স্বর্ণকার, সে যত ভালোই স্বর্ণকার হোক, সে কিন্তু কখনো কর্মকারের কাজ করতে পারবে না। কাজেই কর্মকারের কাজ কিন্তু কর্মকারই করতে পারবে, তাই না? তো কাজেই রাইট ম্যান রাইট প্লেস করতে হবে। কারণ এই বর্তমান সরকার খুবই যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে, বাট ইটস কস্টলি। এটা ইমপ্লিমেন্ট করতে হলে আপনার মনে করেন রাইট পারসন কিন্তু লাগবে। শুধুমাত্র তোষামতকারী বা আপনার রাজনৈতিক লয়াল পিপল দিয়ে কিন্তু এটা সম্ভব হবে না। আর আপনার লাস্ট একটা কথা বলে অ্যান্সার দেই যে এতগুলো পদক্ষেপ কিভাবে সম্ভব হলো। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন ইলেকশন ক্যাম্পেইন করছিল তখন উনি বলছিল আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি কোনো একটা আপনার মনে করেন প্রশ্ন উত্তর পর্বে বলছিলেন যে উনি কাজ শুরু করেছে ইভেন 24-এ না, 22-23-এ, আচ্ছা আচ্ছা, এবং সেক্টরাল এক্সপার্টদের নিয়ে, যার কারণে ওনার কথাগুলা বা ইলেকশনের যে এবং তাদের আপনার যে 32 দফা ছিল, স্টেটমেন্টগুলা 32 দফা, রাইট, এগুলো কিন্তু আপনার মনে করেন মেয়ারলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট বা স্টানবাজি ছিল না, এটা একটা প্ল্যানের সুনির্দিষ্ট প্ল্যানের একটা অ্যাকশন আইটেম ছিল। যেহেতু সুনির্দিষ্ট প্ল্যান আছে, কাজেই এই কারণে ওনারা শুরু করতে পারছে, সহজ হয়েছে। রাইট। এখন অর্থের সংকুলনটা করতে পারলেই হলো। আমরা আলোচনায় আবারও ফিরবো, যে সময় হলো বিরতির। দর্শক, আপন ফ্যামিলি বিজনেস আওয়ারে সময় হলো আরও একটি বিরতির, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, বিএনপি সরকারের 1 মাস, এই শিরোনামে আমরা আলোচনা করছিলাম যে এই 1 মাসে আসলে বিএনপি সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, কর্মসূচিগুলো নিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হাসান। মাহমুদ হাসান, আপনি আমাদের সাথে আছেন। আমরা একটু আলোচনায় ফিরবো, তবে আজকের কয়েকটি কাগজের শিরোনাম দেখতে চাই যে আসলে কী শিরোনাম আছে। কয়েকটি পত্রিকার শিরোনাম যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি শিরোনাম করেছে, কর ছাড় কমলেও বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন। এরপরের শিরোনামটি দেখতে চাই, প্রথম আলো করেছে। প্রথম আলো বলছে যে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তারা শিরোনামটি করেছে যে বড় ঝুঁকিতে দেশের 580 রপ্তানিকারক প্রতিষ্ঠান। আমরা এরপরের শিরোনামটি দেখতে চাই, সেখানে বলছে যে সমকাল তারা রিপোর্ট করেছে যে রপ্তানি পণ্য বহুমুখীকরণে বিশেষ নজর দিতে হবে। এর পরের শিরোনামটি দেখতে চাই, বণিক বার্তা তারা বলছে যে 2 সপ্তাহে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে 40%। আমরা আলোচনায় ফিরতে চাই আবারও। মোহাম্মদ হাসান, আমরা যদি আবার একটু আসি যে বিএনপি কর্মসূচিগুলোর মধ্যে একটি কর্মসূচি গতকাল যেটি উদ্বোধন হচ্ছে, খাল খনন কর্মসূচি, এটি আসলে কতটা অর্থনৈতিকভাবে আসলে প্রভাব ফেলবে সমাজে বা দেশে? ধন্যবাদ। দেখুন, আমাদের অর্থনীতির মূল আপনার ফাউন্ডেশন তো কৃষি, এবং কৃষিতে পানির দরকার। এখন পানির সংস্থান যেভাবে করা হয়, সারফেস ওয়াটার কিন্তু পাওয়া যায় না, সেটা আন্ডারগ্রাউন্ড থেকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে উঠাতে হয়, সেটা অনেক ব্যয়বহুল। এবং এটার চেয়ে আমি যদি সারফেস ওয়াটার অ্যারেঞ্জ করতে পারি খাল খননের মাধ্যমে, কষ্ট যেমন কমবে, সহজলভ্যতা বাড়বে, এবং এর উৎপাদন গুণাগুণও কিন্তু আপনার কৃষির জন্য অনেকটা আপনার পজিটিভ, ইতিবাচক, তো ওদিক থেকে সুবিধা হবে। আপনি বলছিলেন যে রাজস্বর জায়গায় আমরা এখনো অনেক ঘাটতিতে পড়ে আছি চলতি অর্থ বছরেও। একই সাথে যদি আমি আপনার কাছে প্রশ্ন রাখি যে এখন তো সামনে এই নতুন সরকারের প্রথম বাজেট আসছে 26-27 অর্থ বছরের জন্য, সেই বাজেট সাজানোর ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে সাজালে পরে আসলে এই যে অর্থনীতির যে বড় ধরনের সংকটগুলো এখন বিদ্যমান আছে সেগুলো কাটানো সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। আমি বলবো, নতুন সরকার যেহেতু নতুনভাবে শুরু হয়েছে, আমাদের যে চিরাচরিত বাজেটের যেভাবে প্রণয়ন করে, এটা অনেকটা স্টেটমেন্ট আকারে আপনার মনে করেন প্রথম ব্যয়গুলো আপনার হিসাব করে তারা, তারপর ওই অনুসারে আয়টা কোথা থেকে হবে ওইটা জাস্ট অ্যালোকেশন করে, যেটা অর্থনীতির ভাষায় খুবই একটা আপনার সেকেলে এবং রং একটা কনসেপ্ট।
হওয়া উচিত যে আমার আয়টা কোথা থেকে হবে, এবং এই আয় হওয়ার জন্য আমার রাজস্বে যে সংস্কার সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে, এবং এটা বাস্তব ভিত্তিক হতে হবে। শুধুমাত্র টার্গেট দিলে হবে না। টার্গেট দিলে হয় কি, এতে কিন্তু অনেকটা নেতিবাচক প্রভাব পড়ে, কারণ ব্যবসা বাণিজ্যের উপর অযাচিত ট্যাক্স আরোপ করা হয়, যার কারণে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লে কিন্তু আবার এমপ্লয়মেন্টে একটা প্রভাব পড়ে। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু, এটা এখনই হয়তো সম্ভব হবে না, বাট সরকার যদি নজরে নেয় যে আমাদের বাজেটটা ক্যাশ বেসিস না হয়ে আপনার অ্যাকচুয়াল বেসিস করা উচিত, যে প্রকৃত যেটা আয়, প্রকৃত প্রাপ্তি না, প্রকৃত যেটা আয় সেটাই যেন আমরা বাজেটে আয় হিসাবে দেখাই, এবং এই আয়ের যেটা আমরা প্রাক্কলিত আয় এবং প্রাপ্ত আয় এর মধ্যে যেন একটা আপনার মনে করেন রিকনসিলিয়েশন হয়। এটা কিন্তু হয় না। গভর্নমেন্ট অ্যাকাউন্টিংয়ে কিন্তু অনেক বড় একটা শুভঙ্করের ফাঁকি থাকে। আপনারা জানেন যে আমরা এই যে নতুন সংসদ অ্যাপয়েন্টেড করলাম, তাদের কিন্তু ওয়ান অফ দ্য মেজর রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, তারা বৎসরের একটা প্রাক্কলিত মানে বাজেটের একটা আয় দিবে, তারপর নেক্সট ইয়ারে গিয়ে আপনার ওই যে রিভাইজড বাজেট যেটা করে ওখানে কোনো প্রাক্কলিত আয় থাকতে পারবে না, ওখানে প্রকৃত আয় ওটা দিয়ে তারপর তারা অ্যাকাউন্টস ক্লোজ করবে। এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ থাকে। তো এখানে নজর দেওয়া দরকার বলে আমার মনে হয়, অর্থনৈতিক স্টেবিলিটির জন্য খুবই দরকার। আর সবচেয়ে বড় দরকার যে আমাদের আমলা নির্ভর বাজেট না হয়ে যেন অর্থনীতি নির্ভর বাজেট হয়। কারণ আপনার মনে করেন আমাদের অনেকটা বাজেটটা আমলা নির্ভর হয়, যাতে পলিটিক্যাল লিডারশিপের যে কমিটমেন্ট তার সাথে আপনার মনে করেন প্রকৃত বাজেট এর কিন্তু প্রতিফলন হয় না, অনেকটা গ্যাপ থেকে যায়। তো এই জায়গাটা যদি অর্থনীতি নির্ভর বাজেট হয়, আমরা জানি একজন অর্থনীতিবিদ, অর্থনীতি উপদেষ্টা হিসাবে সরকারের আছে, উনি যদি এখানে কনসেন্ট্রেট করে তাহলে বোধহয় একটু বেটার হবে। অসংখ্য ধন্যবাদ মাহমুদ হাসান আমাদের আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাকে। আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমরা একটু হাত